এইচএসসি 25 নেরা বেলতলায় শুধু তো যাচ্ছে এরকমটা না, আরো 5 জন কামলা নিয়ে যে গাছ ঝাঁকিয়ে দিচ্ছে, বেলটা মাথায় পড়ে, এরকম এটা তোমাদের অবস্থা। ঠিক আছে, অনেকে গালি দিচ্ছে, অনেকে কথা শোনাচ্ছে, অপমান করতেছে। এই যে যতগুলো তোমাকে যে লোকটা যা যা বলতেছে এগুলো পই পই করে হিসাব রাখো। ঠিক আছে, এগুলো হিসাব রেখে তোমার টেবিলের সামনে যে ডেস্ক আছে ওখানে স্টিকি পেপারে সুন্দর করে এগুলো টাঙায় রাখো। ফোনে স্কুল বেশি করছো, এই সময় ধুমাই প্রেম করছো, ডেটে গেছো, বাইরে আড্ডা দিছো, খেলতে গেছো, টুরে গেছো, তো ভাই তোমার চান্স হবে কিভাবে? এরপরে গুচ্ছই শেষ ভরসা, কথাটা শুনতে অনেকটা কঠিন মনে হলো। এই কথার মাঝে আবার একটু সহজ একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গুচ্ছতে চান্স পাও তোমাদের জন্য অনেকটা ইজি হবে। কিভাবে? জাস্ট কয়েকটা কাজ ফলো করলে তোমাদের জন্য গুচ্ছে চান্স পাওয়াটা একটা ধাপ তোমরা আগায় যেতে পারবা। সেই ধাপগুলো কি কি এবং এই গুচ্ছ ট্রান্স পর্যন্ত তোমাদেরকে কি কি করা উচিত এই শেষ সময়ে এসে, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। তো তোমাদের এই গুচ্ছে তোমাদের প্রায় 19 থেকে প্রায় 20টা ভার্সিটি তোমাদের পরীক্ষা নিবে কম্বাইন করে, যার কারণে তোমাদের 20টা ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা দিয়ে হচ্ছে, এটা হচ্ছে একটা পজিটিভ দিক। এবং তোমরা এরপরে যদি দেখো যে তোমাদের অনেকগুলো পরীক্ষা হয়ে গিয়েছে এবং এখন সবগুলো স্টুডেন্ট যারা যারা চান্স পায়নি তাদের একমাত্র ডেস্টিনেশন হচ্ছে জিএসটি, অর্থাৎ হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা, যার কারণে এখানে তোমাদেরকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে এবং কম্পিটিশনটা কিন্তু প্রচুর পরিমাণে হবে। কিন্তু মনে রাখবা, সিট লাগবে তোমার জাস্ট একটা, তোমার 14,000 সিট লাগবে না, সিট করা লাগবে জাস্ট একটা। এই জন্য তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেইগুলো কি কি? ফার্স্টে যে আমি বলি যে তোমাকে কোশ্চেন ব্যাংক ভাইয়া সলভ করতে হবে, প্রচুর পরিমাণে কোশ্চেন ব্যাংক। এখন এই কথা তো সবাই বলে যে ভাই কোশ্চেন ব্যাংক পড়তে হবে, কোশ্চেন ব্যাংক পড়তে হবে। তোমাদেরকে এখানে একটু কথা বলে দিই, সেটা হচ্ছে এই কোশ্চেন তোমরা যে ইউনিটারি হও তোমাদেরকে মিনিমাম 8 থেকে 10,000 কোশ্চেন ব্যাংক কোশ্চেন সলভ করতে হবে। এখন আমরা বলতে পারো যে ভাইয়া 8 থেকে 10,000 কোশ্চেন আমরা কই পাবো? তো দেখো তোমাদেরকে এখন একটা সহজ ব্যাপার বলে দেই। সেই ব্যাপারটা কি? সেটা হচ্ছে যে তোমাদের অলরেডি ঢাবির পরীক্ষা হয়েছে, রাজশাহীর পরীক্ষা হয়েছে, সিইউ পরীক্ষা হয়েছে, জে ইউ, জে এন ইউ, তারপর হচ্ছে খুলনা কে ইউ। এইভাবে তোমাদের কৃষি গুচ্ছ, মেডিকেল অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, তাই না? প্রায় 10 থেকে 11টা পরীক্ষা হয়তো বা তোমরা এই পর্যন্ত বা তার চেয়েও বেশি পরীক্ষা দিয়ে ফেলেছো। তাহলে এই যে এতগুলো প্রশ্ন এবং তোমাদের জিএসটির যে আলাদা 5-6 বছরের প্রশ্ন আছে, এগুলো যে কম্বাইন করো তখন দেখবা তোমাদের 10 থেকে 12,000 প্রশ্ন প্লাস হয়ে গেছে। তো তোমরা অলরেডি অনেকগুলো ভাবে প্রশ্ন পড়ে ফেলেছো, সেই প্রশ্নগুলো আবারও তোমাদেরকে প্যাটার্নগুলো বুঝতে হবে এবং সেই প্যাটার্ন অনুযায়ী গুচ্ছি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে সেই টপিকগুলো এবং সেই প্যাটার্নের প্রশ্ন তোমাদেরকে বেশি বেশি করে সলভ করতে হবে। তুমি যখন রেগুলার এরকম প্রশ্ন সলভ করবা, তোমার মাথার মধ্যে জাস্ট একটা জিনিস ঢুকবে, সেটা হচ্ছে জিএসটি এমসিকিউ, জিএসটি এমসিকিউ, আর কিচ্ছু থাকবে না। এই ব্যাপারটা যদি তোমার মাথার মধ্যে ঢোকে তাহলে তুমি বুঝতে পারবা তুমি পরীক্ষার জন্য অনেকটা কনফিডেন্ট হয়ে গেছো, এর চেয়ে বেশি আশা করি তোমার আর কিছু লাগবে না। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে রেগুলার এক্সাম। তুমি শুধু সলভ করবা কিন্তু এক্সাম দিবা না, তাহলে ভাই কি হবে? তুমি তোমাকে নিজেকে কোথায় প্রুভ করতে পারছো? নিজেকে প্রুভ করার জন্য তোমার রেগুলারিটি এক্সাম মেনটেন করতে হয়। মানে তুমি রেগুলার এক্সাম দিবা, তুমি খাও বা না খাও, ঘুমাও বা না খাও, এক্সাম যাতে মিস না হয়। প্রতিদিন একটা করে হলেও এক্সাম দিতে হবে। 30 থেকে 40 বা 50টা এমসিকিউ তোমাকে ওখানে কারেকশন করতে হবে, অর্থাৎ দাগাতে হবে। এইভাবে যখন তুমি রেগুলার এক্সাম দিবা, তুমি যখন এক্সাম সেন্টারে যাবা তখনও তোমার কি মনে হবে তুমি ওই বাসার এক্সামটাই দিচ্ছ। ঠিক আছে, একটা হ্যাবিট হয়ে যাবে, ইউজ টু হয়ে যাবা, তখন তোমার কাছে এক্সাম জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে। এরপরে দেখো, এরপর হচ্ছে রেগুলার হার্ডওয়ার্ক। দেখো এই ব্যাপারটা তোমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? জাস্ট কিছু কথা বলি, সেটা হচ্ছে তুমি দেখা যাবে যে আজকে তুমি 2 ঘন্টা পড়তেছো, কালকে পড়তেছো আবার 5 ঘন্টা, পরের দিন আবার 2 ঘন্টা পড়তেছো, মানে তোমার রেগুলারিটি মেনটেন হচ্ছে না। একদিন বেশি পড়তেছো, একদিন কম পড়তেছো। এখন তোমাদের ভাইয়া লাইফে আপস এন্ড ডাউন তো থাকবে, এটা নর্মাল বিষয়। তোমাদের এতগুলো পরীক্ষা হয়েছে, তোমাদের এক একজনের ড্রিম ছিল এক একটা, কেউ ঢাবিতে পড়বা, রাজশাহীতে পড়বা, জগন্নাথ জাহাঙ্গীরনগর, চান্স হয় নাই, ড্রিম চেঞ্জ হচ্ছে, যার কারণে তোমাদের এখানে একটা আপস ডাউন ফলো করতেছে, তাই না? এইরকম ভাবে যাচ্ছে। এখন তোমার যেহেতু লাস্ট ডেস্টিনেশন হচ্ছে জাস্ট গুচ্ছ, এখন এই গুচ্ছর জন্য পড়তে যে যখন তুমি পড়াশোনা ঠিক আছে, যখন তুমি পড়াশোনাটা এইভাবে পড়তেছো যে সুন্দরভাবে পড়তেছো, আবার কম পড়তেছো, আবার বেশি পড়তেছো, আবার কম, আবার কম, আবার কম, আবার একদিন বেশি পড়লা, এরকম ভাবে পড়লে হবে না। তোমার এমন হতে পারে যে তোমার ফ্যামিলিতে একদিন প্রবলেম বা তোমার একদিন প্রবলেম হয়ে গিয়েছে, তো সেদিন তুমি 2 ঘন্টা কম পড়েছো, একটু কম হয়ে গেছে, তুমি আবার এটা আপস করো না, এটা একদম স্ট্রেট, মানে একদম সোজা ভাবে যাও না। এইভাবে যদি পড়তে পারো তাহলে তোমার হতে পারে হ্যাঁ এখন তোমার লাইফে ধরো প্রচুর পেন যাচ্ছে, তোমার ফ্যামিলি তোমাকে কথা শোনাচ্ছে, তোমার বাবা মা তোমাকে অনেক কথা শোনাচ্ছে, অপমান করতেছে, তোমার আশেপাশের লোকজন অপমান করতেছে, তোমার ফ্রেন্ড সার্কেলরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে পোস্ট করতেছে আলহামদুলিল্লাহ মুখ ভার্সিটি ডান, এগুলো দেখে তোমার মন খারাপ হচ্ছে। অথবা অনেকের যেটা এটা মোস্ট
যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে রিলেশন নিয়ে প্রবলেম হচ্ছে, তোমার রিলেশন নিয়ে প্রবলেম হতে পারে, মানে যেটাই হোক ভাইয়া, তোমাকে এটা মনে রাখতে হবে যে এই যে লাইনটা, এই লাইনটা যাতে তোমার কোনোভাবে হ্যাম্পার না হয়। তুমি রেগুলারিটি মেনটেন করো, রেগুলার পরিশ্রম করো, রেগুলার পরিশ্রম করলে অবশ্যই অবশ্যই তুমি একটা ভালো ফলাফল পাবা। আল্লাহ তো উপর থেকে দেখতেছে না, সৃষ্টিকর্তা অবশ্যই উপর থেকে দেখছেন। এখন তুমি 2 ঘন্টা পড়ে আরেকটা স্টুডেন্ট 10 ঘন্টা রেগুলার পড়তেছে, তুমি কিভাবে আশা করো যে তুমি 2 ঘন্টা পড়ে 10 ঘন্টার স্টুডেন্ট যে পড়তেছে সে চান্স না পেয়ে তুমি চান্স পাবা? অবশ্যই 10 ঘন্টার যে স্টুডেন্ট পড়তেছে সে অবশ্যই চান্স পাবে। তার মানে কি, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের উপরে কিছু নাই। এখন তুমি এই পরিশ্রমটা করতে থাকো, দিন শেষে অর্থাৎ যখন গুচ্ছ পরীক্ষা শেষ হবে সেদিন তুমি বাসায় আসবা, বাসায় এসে সুন্দর করে ফ্রেশ হয়ে বা গোসল করে যে যে ধর্মের হও সেই ধর্মের ইবাদত 2 রাকাত, যদি মুসলমান হয়ে থাকো 2 রাকাত নফল নামাজ পড়ে সুন্দর করে বেডের মধ্যে বিছানাটা একদম ঝেড়ে সুন্দর করে শুয়ে একটা শান্তির ঘুম দিবা। তখন তুমি মনে করবা যে আমার হাতে যত কিছু করার ছিল আমি তা করে ফেলেছি, এখন আমার হাতে আর কিছু করার নাই, যা হচ্ছে সব উপর থেকে ফয়সলা হচ্ছে। এই শান্তিটা তখন তোমার মাথায় আসবে। কারণ আমি বলি যে তুমি যখন এই রেজাল্ট দিয়ে দিবে, জিএসটির যখন রেজাল্ট অর্থাৎ ফলাফল যখন দিবে, ফলাফল দেওয়ার পরে অনেকের ফলাফল না, তুমি এক্সাম দিয়ে অনেক এক্সাম হল থেকে বের হয়ে মনে হবে যে ইস, আমি যদি আর 2 ঘন্টা বা 4 ঘন্টা করে বেশি পড়তাম তাহলে হয়তো বা আমি আরো 5-6টা এমসিকিউ বেশি পেয়ে যেতাম। এই যে আফসোস, এই আফসোসটা কিন্তু ভাইয়া তোমার কখনো শেষ হবে না, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। এই জন্য তোমার যাতে এই আফসোসটা না হয় যে ভাই আমি রেগুলারিটি মেনটেন করেছি, আমি রেগুলার আমার যতটুকু পরিশ্রম কাছে আমি পরিশ্রম করেছি, রেগুলার পড়াশোনা করেছি, রেগুলার এক্সাম দিয়েছি, যত কিছু করে আমি সবকিছু করেছি, কিন্তু চান্স হয় নাই, তখন দেখবে তোমার কোনো আফসোস হবে না। কেন? কারণ আমার হাতে যত কিছু করা ছিল আমি তা করে ফেলেছি, চান্স হয় না, এটা উপর থেকে ফয়সলা, তো এখানে তোমার কিছু করার নাই। এই যে মেন্টালি পিস, এই মেন্টালি পিসটা কখন আসবে? যখন তুমি রেগুলারিটি মেনটেন করবা, রেগুলার পরিশ্রম করবা, রেগুলার পরীক্ষা দিবা, রেগুলার পড়াশোনা করবা, ঠিক আছে? তো যার কারণে রেগুলারিটি মেনটেন করতে হবে। এবং জিএসটির মধ্যে তুমি এটা ধরে রাখো যে 50% মার্ক পেলে, 50% মার্ক পেলেই তোমার ইনশাল্লাহ কোনো না কোনো একটা ভার্সিতে হয়ে যাবে। যার কারণে তুমি একদম হিউজ পরিমাণ পড়তেছো কিন্তু মনে রাখতে পারতেছো না, এই বিষয়টা করা যাবে না। জাস্ট তুমি টপিক সিলেক্ট করো, টপিক সিলেক্ট করো যে কোন কোন টপিক থেকে আসতেছে, সেই টপিকগুলো তুমি একদম হেডলাইন করে সেগুলো টেবিলের সামনে টাঙায় রাখো যে এই টপিকগুলো থেকে আসছে, সেগুলো নোট ডাউন করে রাখো, সেই টপিকগুলো থেকে তুমি বেশি বেশি করে পড়ো। কারণ তুমি 100টা পড়তেছো, 100টা পড়ে পারতেছো 40টা, আবার কেউ ধরো 70টা, 70 বা 80টা পড়ে সে পাচ্ছে ধরো 50টা, তাহলে 70টা পড়া ভালো না? এই জন্য তোমাকে টপিক সিলেক্ট করতে হবে। এবং ভাই এরপর যদি তোমার পড়তে ইচ্ছা করে না যে ভাইয়া আমি তো মেন্টালি ব্রোকেন, মানে একদম একদম ব্রেকডাউন হয়ে গেছি, মনে শান্তি নাই, আশেপাশে মানুষ অনেক কথা শোনাচ্ছে, তাই না? যে অনেকে গালি দিচ্ছে, অনেকে কথা শোনাচ্ছে, অপমান করতেছে, এই যে যতগুলো তোমাকে যে যে লোকটা যা যা বলতেছে এগুলো পই পই করে হিসাব রাখো, ঠিক আছে? এগুলো হিসাব রেখে তোমার টেবিলের সামনে যে ডেস্ক আছে ওখানে স্টিকি পেপারে সুন্দর করে এগুলো টাঙায় রাখো, টাঙায় রাখো। এগুলো যখন টাঙায় রাখবো, যখন চোখটা ওখানে যাবে তখন তুমি একটা নিজের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব পাবা, নিজের মধ্যে একটা মানে একটা এনার্জি আসবে যে আমাকে তো এই লোকটা এই কথা বলেছে, এর তো একটা জবাব দেওয়া উচিত, কিন্তু আমি তো তাকে কিছু বলতে পারতেছি না। এই জন্য হলো আমার পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে, দিন শেষে আমার সফলতা লাগবে, এই জিনিসটা তোমার করা উচিত, ঠিক আছে? এটা যদি করতে পারো, এটা তোমাদের অনেকের মানে একটু হাসি তামাশার মতো হতে পারে, কিন্তু এই জিনিসটা তোমাকে অনেক মেন্টালি স্ট্রং করবে, মেন্টালি এনার্জি দিবে। এই এনার্জিটা তোমার দরকার। কোন কোন লোকটা কোন কোন কথা বলতেছে, কোন কোন ফ্রেন্ডটা কোন কোন কথা বলতেছে তোমার এই এডমিশন টাইমে, কারণ তোমার এটা হচ্ছে ব্যর্থতা দিয়ে তোমার ভরার সময়, এই সময়টাতে এইসব কথা বলতেছে, সেই জিনিসগুলো একটু মাথায় রাখো, টেবিলের সামনে রাখো, দেখো আর পই পই করে হিসাব রাখো যে আমাকে চান্স পেয়ে ওদেরকে জবাবটা দিতে হবে, ঠিক আছে? তাহলে তুমি দিন শেষে ভালো কিছু করতে পারবা। এরপর দেখো মিস্টেকস এন্ড গ্যাপস। ভাই আমি বই পড়েছি, কোশ্চেন ব্যাংক সলভ করেছি, A to Z করেছি, এক্সাম দিয়েছি, কিন্তু আমার তো ঢাবিতে চান্স হয়নি, রাবিতে হয়নি, জগন্নাথে হয়নি। তোমার কোন কোন মিস্টেক আছে, তুমি কি কি করছো? ফোনে স্কুল বেশি করছো, এই সময় ধুমায় প্রেম করছো, ডেটে গেছো, বাইরে আড্ডা দিছো, খেলতে গেছো, ট্যুরে গেছো, তো ভাই তোমার চান্স হবে কিভাবে? এরপর হচ্ছে তুমি এক্সাম হলে যে বেশি প্যানিকড হয়ে গেছো, দাগাইছো বেশি কিন্তু নেগেটিভ পাইছো। এই যে মিস্টেক এন্ড গ্যাপস যেগুলো আছে, এই বিষয়গুলো তোমার একদম ফাইন্ড আউট করে একদম ভাজা ভাজা করে পুড়ে ফেলতে হবে, যাতে এই মিস্টেক গুলো এই লাস্ট টাইমে জিএসটি তে এসে আর না হয়। এই মিস্টেক গুলো যদি হয় তাহলে তোমার এটাও গেল। আর তোমাদের এমন একটা ব্যাপার যে নেড়া বেল তোলায় বারবার যায় না, তাই না? এটা হচ্ছে
প্রবাদ, কিন্তু তোমাদের ব্যাপারে দেখতেছি এইচএসসি 25 নেরা বেলতলায় শুধু তো যাচ্ছে এরকমটা না, আরো 5 জন কামলা নিয়ে যে গাছ ঝাঁকিয়ে দিচ্ছে তাদের বেলটা মাথায় পড়ে, এরকম এটা তোমাদের অবস্থা, ঠিক আছে? এবং তোমাদের এরপরেও যদি তোমরা এগুলো বুঝতে না পারো যে ভাইয়া আমি কোন কোন টপিক সিলেক্ট করে পড়বো, কি কি পড়বো আমি বুঝতে পারছি না, তাহলে এই যে আমাদের জিএসটি আইসিইউ যে 4.0 আছে, তোমরা মানবিক এবং বিজ্ঞানের জন্য এখানে জাস্ট 01720828052 এই নাম্বারে নক করতে পারো, অথবা ডিরেক্ট কল করে জাস্ট 1020 টাকা এনরোল করলে আমাদের যে টিচার প্যানেল আছে তোমাদেরকে একদম ধরে ধরে বুঝাই বুঝাই পড়াই দিবে, কোন কোন বিষয়গুলো পড়তে হবে তারা সেই বিষয়গুলো পড়াই দিবে। এরপরে দেখো শর্ট নাকি ফুল সিলেবাস, তোমাদের মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর হচ্ছে এই প্রশ্ন যে ভাই শর্ট সিলেবাস না ফুল সিলেবাস। তুমি বলছিলাম না ফার্স্টে যে কোশ্চেন ব্যাংকটা খোলো, কোশ্চেন ব্যাংকটা যখন খুলবা তখনই দেখতে পারবা যে শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আছে। তোমার শর্ট সিলেবাস লেখা আছে, বাট ফুল সিলেবাস থেকে দেখবে কিছু না কিছু প্রশ্ন চলে আসে, কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে, তার সিমিলার কোন কোন টপিক রয়েছে, এই বিষয়গুলো তুমি একটু ফাইন্ড আউট করে ফেলো, করে ফুল সিলেবাসের যে যে টপিকগুলো আসতেছে সেই সেই টপিকগুলো তুমি জাস্ট একটু করে পড়াশোনা করে ফেলো, দেখবা যে তোমার শর্ট সিলেবাসের পাশাপাশি হয়তো বা তোমাকে 10 থেকে 15% বেশি পড়তে হবে, বাট তোমার একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে। এই প্রিপারেশনটা হলে তোমার গুচ্ছে যখন পরীক্ষা দিতে যাবা তখন যে নিজেকে অনেক মানে একদম কাম ডাউন, একদম শান্ত শিষ্টভাবে পরীক্ষা হলে যে বুঝতে পারবা, এবং তোমার প্রিপারেশনটা যদি ভালো হয় পরীক্ষাটাও ইনশাল্লাহ ভালো হবে। তুমি যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে যুদ্ধের সরঞ্জাম লাগে, ঠিক আছে? যুদ্ধের সরঞ্জাম যে ছাড়া, ঢাল তলোয়ার বন্দুক ছাড়া তুমি যে যুদ্ধ করতে পারবা না। তুমি গুচ্ছে এটা একটা হচ্ছে যুদ্ধ, কারণ তোমার হিউজ পরিমাণ স্টুডেন্ট এখানে পরীক্ষা দিবে, কিন্তু তোমার সিট হচ্ছে 14,000। এখন 14,000 সিটের মধ্যে তোমাকে একটা সিট পাওয়ার জন্য হলো তো বাকি যে 1.5 লাখ বা 2 লাখ পরীক্ষা দিবে তাদেরকে তো তোমার মোকাবেলা করতে হবে। এই জন্য তোমার ঢাল তলোয়ার হিসেবে এই যে কোশ্চেন ব্যাংক, এই যে রেগুলার এক্সাম, রেগুলার হার্ডওয়ার্ক, মিস্টেক্স এন্ড গ্যাপস ফিল আপ করা, শর্ট না ফুল সিলেবাস এবং টপিক সিলেক্ট করে পড়া, এগুলো হচ্ছে তোমার যুদ্ধের সরঞ্জাম। এই সরঞ্জামগুলো তোমার ঠিক রাখতে হবে, তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবা, ঠিক আছে? তো এতটুকু ছিল তোমাদের বলার জন্য, কারণ তোমরা অনেকে বলছে ভাইয়া এই শেষ সময় কিভাবে প্রিপারেশন নেবো, কি কি করা উচিত কি কি না করা উচিত, এই বিষয়গুলো তোমাদেরকে একটু করে বলে দেওয়ার। এবং তোমরা যারা আমাদের ফেসবুকে দেখতেছো আমাদের পাঠশালা, এই আমাদের পাঠশালা ফেসবুকে সার্চ করে চলে আসবে, তোমরা অবশ্যই ফলো করে রাখবা। এবং আমার পার্সোনাল আইডি এমডি জুনাইদ আহমেদ, তোমাদের যদি কারো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপে তো নক করতেই পারো। তারপরও যদি তোমরা আমার সাথে কথা বলতে চাও তাহলে এই যে এটা লিখে সার্চ করলে আমার আইডি চলে আসবে, এখানে তোমরা নক করতে পারো, ইনশাল্লাহ কথা হবে। এবং তোমাদের যে বিজয়, সেই বিজয় আমরা ইনশাল্লাহ দেখতে পারবো, এটা আমরা আশা রাখতেছি। এই জন্য তোমরা রেগুলার পরিশ্রম করো, এবং পরিশ্রম করলে তোমাদের ইনশাল্লাহ দিন শেষে একটা ভালো সফলতা আসবে। এবং যারা যারা এই চ্যালেঞ্জটা নিতে পারবা যে ভাইয়া আমি এই কাজগুলো আজকে থেকেই করতে পারবো, তারা অবশ্যই কমেন্ট সেকশনে ইনশাল্লাহ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে দাও, আমরা দেখবো যে তোমরা কে কে চ্যালেঞ্জটা নিতে চাও, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।